এরকম কোনো নির্বাচন চাইছি না, যার মাধ্যমে কোনো কিংস পার্টি ক্ষমতায় আসবে। ধারাবাহিকভাবে রাজনীতিবিদদের যেভাবে চরিত্র হনন করে চলেছেন, এটা এক কথায় অভাবনীয়, অকল্পনীয়। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। অনেকে এটিকে আহ, নির্বাচনী রোডম্যাপ হিসেবে আখ্যায়িত করছেন, কিন্তু আমি এটিকে নির্বাচনী রোডম্যাপ মনে করছি না, কারণ একটি নির্বাচনের রোডম্যাপের যে চরিত্র বা কাঠামো থাকা দরকার, তারই ঘোষণার মধ্যে সেটি আছে বলে আমি মনে করছি না। এটি হতে পারে বিএনপির চাপ থেকে রেহাই পাওয়ার জন্য। আপনারা স্মরণ করতে পারেন, মাস দেড়েক আগে বিএনপির তরফে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে যদি সরকার একটি রোডম্যাপ ঘোষণা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তারা রাজনৈতিক কর্মসূচি দেবেন। হতে পারে এটার বিএনপির এই চাপ থেকে রিলিফ পাওয়ার জন্য হয়তো সরকার এটা ঘোষণা করতে পারেন। আর সত্যি সত্যি যদি এটা সরকার মিন করে থাকেন, তাহলে আমি বলবো অত্যন্ত জাতির জন্য একটা সৌভাগ্যের বার্তা এটি। কেননা একটি নির্বাচন, আমার প্রতিটি ভিডিওতে আমি বলে আসছিলাম যে একটি নির্বাচন অত্যন্ত জরুরি জাতির জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য। কেননা এই দেশের মানুষ প্রায় 18 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা তাদের পছন্দের প্রার্থী বাছাইয়ের জন্য মুখিয়ে আছেন। সুতরাং যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক উত্তরণ এই জাতির ভাগ্যোন্নয়নের জন্য অপরিহার্য। তো অবশেষে সেরকম একটি ঘোষণা সুনির্দিষ্টভাবে না আসলেও মোটামুটি একটি ধারণা দিয়েছেন। এর আগে উপদেষ্টা বিভিন্ন সময় তারিখ ঘোষণা করলেও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছিল যে এটি তাদের ব্যক্তিগত মত, নির্বাচনের তারিখটি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা নিজে। আপনারা স্মরণ করা যেতে পারে যে নির্বাচনের তারিখের বিষয়ের আগে মিস্টার আসিফ নজরুল বলেছিলেন যে এটা 25-এর মধ্যে হতে পারে। এরপরে ধর্ম উপদেষ্টা বলেছিলেন যে এটা এই সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। এরপর সর্বশেষ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন যে এটা 26-এর শুরুর দিকে হতে পারে। তো সর্বশেষ ডক্টর ইউনূস নিজেই যেহেতু এটি ঘোষণা করেছেন, ফলে এটা ধরে নেওয়া যায় যে সম্ভাব্য তারিখ যে 26-এর শুরুর দিকেই, যেহেতু আমাদের দেশে মার্চ, এপ্রিল, মে, জুন অর্থাৎ মধ্যভাগ হিসেবে ধরলে এটা ঝড়-ঝঞ্ঝার দিন থাকে। সুতরাং আমরা ধরে নিব যে ফেব্রুয়ারি, মার্চের মধ্যেই একটি নির্বাচন হবে। সেই হিসেবে আর 12-14 মাস আছে নির্বাচনের বাকি। তো এর মধ্যে যদি একটি নির্বাচন হয়, সেটা আমাদের সকলের জন্য একটি আনন্দের বার্তা। কিন্তু এখানে আমার কাছে একটি বিষয় খুব অস্পষ্ট লাগছে, সেটি হলো আপনারা লক্ষ্য করে থাকবেন সম্প্রতি মিস্টার ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনের বিষয়ে। তো উনি যেটি বললেন যে কেমন নির্বাচন হবে, তিনি সাংবাদিকদের বললেন যে আওয়ামী লীগের চেয়ে ভালো হবে। আমার প্রশ্ন যে এই উপদেশটা আওয়ামী লীগকে কেন টেনে আনলেন? আওয়ামী লীগের আমলে কি আসলে কোনো নির্বাচন হয়েছে? আপনি কি তাই মনে করেন? আওয়ামী লীগের আমলে কি আসলে কোনো নির্বাচন হয়েছে দেশে? তো উনি আওয়ামী লীগের চেয়ে ভালো নির্বাচন বলতে অ্যাকচুয়ালি কি বুঝিয়েছেন? আহ, উনি 91, 96, 2001 কিংবা 2008-এর নির্বাচন কেন আনলেন না মুখে? এই 4টা নির্বাচনই বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সর্বজন বিদিত
একটি ভালো নির্বাচন হিসেবে সর্বজন বিদিত। তাহলে এই নির্বাচনগুলো তিনি মুখে আনলেন না কেন? উনি কেন আওয়ামী লীগের চেয়ে ভালো নির্বাচন হবে বললেন? আমি মনে করি এখানেই রহস্য লুকিয়ে আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য একটি তথ্য দিই। আজকে নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তারা বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে একটি রাজনৈতিক দল তারা ঘোষণা করবেন ছাত্রদের সমন্বয়ে। তাহলে কি আমরা আগামীতে যে রোডম্যাপের কথা বলা হচ্ছে, আগামী 12-14 মাস পরে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেখানে কি আমরা একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বিজয়ের সম্ভাবনা দেখছি, যে রাজনৈতিক দলটি এখনো জন্ম হয়নি, জন্ম হতে চলেছে? দেখা যাচ্ছে রাজনৈতিক দল হিসেবে তারা নিশ্চিত হতে চাইছে যে আগামী 2 মাস পর পরিস্থিতি কি দাঁড়ায়, তার উপর ভিত্তি করে কি তারা রাজনৈতিক দল গঠন করবেন? আমরা স্মরণ করতে পারি 2007 সালে 111 সরকারের সময় ডক্টর ইউনূস নাগরিক শক্তি নামে যে রাজনৈতিক দলটি গঠন করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তিনি যখন দেখলেন যে ক্ষমতারোহণ সম্ভব নয়, তখন তিনি রাজনৈতিক দৃশ্যপট থেকে সম্পূর্ণরূপে হারিয়ে গেলেন। তো নাগরিক কমিটির যারা আছেন তারা তো ডক্টর ইউনূসের শিষ্য এখন। তাহলে কি তারা গুরুর পথই অনুসরণ করবেন, নাকি তারা সত্যি সত্যি একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করবেন? সেটা সময়ই বলে দিবে। কিন্তু আমি যে ইঙ্গিত পাচ্ছি সেটা খুব একটা সুখকর নয়। এটার সঙ্গে যদি আপনি ডক্টর সাখাওয়াত হোসেনের বক্তব্যকে আপনি মিলিয়ে দেখেন, তাহলে কিন্তু অনেক যদি কিন্তুর ব্যাপার থেকে যায়। কারণ মানুষ একটি নির্বাচন, এরকম কোনো নির্বাচন চাইছে না যার মাধ্যমে কোনো কিংস পার্টি ক্ষমতায় আসবে। এদেশের মানুষ এমন একটি নির্বাচন চাইছে যেখানে তার পছন্দের প্রার্থী সে বাছাই করতে পারবে, অবাধে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যেটা থেকে 18 বছর ধরে বঞ্চিত তারা। 18 বছর থেকে তারা বঞ্চিত হয়ে আছে একটি অবাধ নিরপেক্ষ ভোটাধিকার অনুষ্ঠানের জন্য। সুতরাং তারা নিশ্চয়ই এমন কোনো ভোট উৎসব চাইবেন না যেখানে তিনি ভোট দিবেন, সত্যি সত্যি ভোট দিবেন, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কিন্তু দিন শেষে দেখা যাবে যে অন্য কেউ নির্বাচিত হয়েছে। এদেশের মানুষ আর এমন নির্বাচন কখনোই মেনে নেবে না, সেটা যে কোনো ফরম্যাটই হোক না কেন। তারা সর্বশক্তি দিয়ে সেটা প্রতিহত করবে। আরেকটি বিষয় যেটি আমাকে অত্যন্ত একজন নাগরিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি খুবই লজ্জিত, মর্মাহত এবং ব্যথিত, রাজনীতিবিদদের নীরবতা। সে নীরবতাটা কিসের? দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ধারাবাহিকভাবে রাজনীতিবিদদের যেভাবে চরিত্র হনন করে চলেছেন, এটা এক কথায় অভাবনীয়, অকল্পনীয়। আপনারা লক্ষ্য করবেন ফেসবুকে কিছুদিন আগে পোস্টে মিস্টার মাহফুজ আলম বলেছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মেনে না নিলে গৃহযুদ্ধ হতে পারে। পুরনোদেরকে খরচের খাতায় ফেলে দিয়েছেন, নানা তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছেন। আরেকজন উপদেষ্টা মিস্টার আসিফ, তিনি চূড়ান্ত বিপ্লবের ডাক দিবেন বলেছেন, অগ্রজদেরকে উনি ব্যর্থ বলে আখ্যায়িত করেছেন। কদিন আগে মিস্টার নাহিদ ইসলাম রাজনীতিবিদদের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। সরকারের বিরুদ্ধে রাজনীতিবিদরা ষড়যন্ত্র করছে। সর্বশেষ রিজওয়ানা হাসান রাজনীতিবিদদের বলেছেন তারা সংস্কার করলে আমরা কি জন্য আছি, তারা 53 বছরে সংস্কার করেননি কেন?
অর্থাৎ তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা, চিন্তা করতে পারেন। আমার যে সাংবাদিকতায় আমি কখনো কোনো সরকারের উপদেষ্টা রাজনীতিবিদদের এমন নগ্ন ভাষায়, আপত্তিকর ভাষায় কথা বলতে আমি শুনিনি। অথচ আমাদের রাজনীতিবিদরা মুখে কুলু পেটে বসে আছেন, নীরবতা পালন করছেন। আমি প্রশ্ন করতে চাই রাজনীতিবিদদের, আপনাদের নৈতিকতার এত অধঃপতন কেন? আপনারা কিসের ভয়ে চুপ করে বসে আছেন? কেন চুপ করে বসে আছেন? তাহলে কি উপদেষ্টারা যা বলছেন পুরোটাই সত্য? তা নাহলে আপনারা চুপচাপ কেন? একমাত্র বিএনপি প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিএনপি ছাড়া আর কাউকে প্রতিক্রিয়া দেখাতে দেখছি না। অবশ্য আজকে আমি জেপির যে চেয়ারপারসন আছেন মিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি বলেছেন যে এই সরকার বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে। আমি তাকে ধন্যবাদ জানাই, যিনি অনেক পরে হলেও মুখ খুলেছেন। কিন্তু অপরাপর রাজনীতিবিদদের কি অবস্থা? তারা কেন কথা বলছেন না? তাহলে কি আমি বলবো যে আপনারা ক্ষমতাশ্রী রাজনীতির কোনো ললিপপ মুখে দিয়ে বসে আছেন, যে কারণে কথা বললে ললিপপ পড়ে যাওয়ার ভয় থেকে কথা বলছেন না? আরো বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সম্প্রতি ডক্টর ইউনূস রাজনীতিবিদদের জাতীয় ঐক্য মঞ্চে ডাকার পর একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ বললেন যে আগামী 2 বছর বাংলাদেশের রাজনীতির কার্যক্রম বন্ধ রাখা হোক। চিন্তা করতে পারেন, একজন রাজনীতিবিদ বলছেন রাজনীতি বন্ধ রাখার জন্য, রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার জন্য। দুনিয়াতে এরকম কথা শুনেছেন? আপনার জীবদ্দশায় কখনো শুনেছেন? আপনার বাবের জীবদ্দশায় কখনো শুনেছেন? একজন রাজনীতিবিদ বলছেন রাজনৈতিক কার্যক্রম 2 বছরের জন্য বন্ধ রাখার জন্য। ভাবতে পারেন? তাকে আবার অনেকেই বিকাশ নেতা নামে ডাকেন শুনেছি। এই নেতা সম্পর্কে আমার খুব আরেকটা বিষয় আপনাদের শেয়ার করতে চাই। এটা 2024-এর নির্বাচনের আগে শেখ হাসিনা যখন রাজনৈতিক নেতাদেরকে কিনছিলেন, তখন এই নেতাও ওই কোরবানির গরুর হাটের মতো নিজেকে ওই হাটে উঠিয়েছিলেন, কিন্তু উনি পর্যাপ্ত দাম না পাওয়ায় বিক্রি করতে পারেননি। কিন্তু আবার জনসমক্ষে তার বক্তৃতা শুনলে, তার জ্বালাময়ী বক্তৃতা শুনলে মনে হবে যে তার চেয়ে আদর্শিক রাজনীতিবিদ আর একটাও নাই। এই হচ্ছে আমাদের রাজনীতিবিদদের অবস্থা। সুতরাং দর্শক, আমি দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, আপনারা এদের থেকে সতর্ক থাকুন। যারা দিনের আলোতে একটা বলছেন, রাতের অন্ধকারে অন্যটা করছেন, এদেরকে আপনাদের চিনে রাখতে হবে। সময়ে সময়ে আমি অনেক রাজনীতিবিদদের চরিত্র, তাদের মুখোশ আমি উন্মোচন করব, কথা দিচ্ছি। আমি সবসময় আপনাদের পাশে থাকব, আপনাদের পক্ষে কথা বলবো, এবং আমি কখনো অর্ধ সত্য নই, পুরোপুরি সত্যিটাকে বলবো। আমি আপনাদের কাছে প্রথম ভিডিওতে অঙ্গীকার করেছিলাম যে সত্য মিথ্যার মিশ্রণ নয়, সম্পূর্ণ সত্যিটা আপনাদেরকে বলবো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ফলে সত্যিকার অর্থেই রাজনৈতিক নেতৃবৃন্দ কখন কি করবেন, কোনটা তার ভালো লাগবে, কোনটা মন্দ লাগবে, কোনটা তার স্বার্থে আসবে, সে অনুযায়ী হয়তো উনি পা ফেলবেন। কিন্তু আমরা আছি আপনাদের জন্য, আপনাদের হয়ে কথা বলার জন্য, যেটা আপনাদের জন্য উপকারী হবে, যেটা আপনাদের জন্য কাজে লাগবে। আপনি যাতে আগামী নির্বাচনে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে একজন নেতা নির্বাচিত করতে পারেন, সেই প্রয়াস আমাদের থাকবে ইনশাল্লাহ।